একটা ভিডিও প্রথমে দেখি, তারপরে আমরা সেই আলোচনায় যাব। আপনারা আপনারা সবাই একসাথে হন প্লিজ, ওদেরকে প্রোটেকশন দেন। বাচ্চাগুলো আনসেফ অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন, প্লিজ প্লিজ রাস্তায় নামেন এবং ওদেরকে প্রোটেকশন দেন। যদি সরকার প্রোটেকশন দিতে না পারেন তাহলে আপনারা মা বাবা হয়ে ভাই বোন হয়ে বাচ্চাগুলোকে প্রোটেকশন দেন। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট। আমি একজন এদেশের মানুষ, একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে জিগাতলায় একটু আগে একটি স্কুলের ছেলের চোখ তুলে ফেলা হয়েছে। এই ভিডিওটার কথা অনেকের মনে থাকতে পারে, অনেকে আবার ভুলে থাকতে পারেন, বিশেষ করে নতুন প্রজন্মের যারা, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা দেখতে পেলাম একজন তরুণী খুব আকুল ভাবে ছুটে একেবারে হাঁপাতে হাঁপাতে এসে বলছেন যে জিগাতলায় ছাত্র মারা গিয়েছে এবং একজন ছাত্রের চোখ তুলে ফেলা হয়েছে। কি নির্মম ঘটনা! এবং তিনি ঢাকা শহরের সকলকে রাস্তায় নেমে আসতে বললেন এই সাধারণ শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য। মজার বিষয়টা কি জানেন? মজার বিষয়টা হচ্ছে জিগাতলায় এরকম কোনো ঘটনাই ঘটে নাই সেদিন। আর যিনি এই অভিনয়টা করছেন হাঁপাতে হাঁপাতে এসে, মনে হচ্ছিল যেন তিনি আন্দোলনে ছিলেন এবং পালিয়ে এসেছেন। তিনি আসলে জিগাতলার আশেপাশেও ছিলেন না, তিনি সম্ভবত উত্তরার একটা শুটিং স্পটে ছিলেন। তিনি হচ্ছেন অভিনেত্রী নওশাবা, পেশাদার অভিনেত্রী, টাকার বিনিময়ে তার পেশা, তিনি অভিনয় করে থাকেন এবং সেদিনও এই অভিনয়টা তিনি করেছিলেন। পরবর্তীতে যদিও তিনি বলেছেন যে আমাকে যেভাবে বলা হয়েছিল, যেভাবে তথ্য দেওয়া হয়েছিল আমি সেভাবে বলেছি। তিনি কার কাছ থেকে তথ্য পেয়েছিলেন সেই কথাটা এখনো অজানা, কে তাকে বলেছিল এইভাবে অভিনয় করতে সেটা অজানা। কিন্তু সেদিন তার এই ভিডিওটা খুব আলোড়ন তৈরি করেছিল। সে আলোড়নটা তৈরি করেছিল এমন ভাবে, আমার মনে আছে আমার একটা বন্ধু ওই সময় ফোন দিয়েছিলেন, সে লালমাটিয়া থাকে, যে কিভাবে গিয়ে ওই বাচ্চাদেরকে সাহায্য করা যায়, কি করা যেতে পারে, চোখ তুলে ফেলছে বাচ্চাদেরকে, এবং এখানে ধানমন্ডির কর্নারে একটা বাংলাদেশ আই হসপিটাল আছে, ওইখানে নিয়ে যাওয়া যায় কিনা, ওইখানে কেউ পরিচিত আছে কিনা। সাধারণ মানুষ খুব আকুল হয়ে গিয়েছিলেন। বাস্তবতা হচ্ছে অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লীগের অফিস থেকে সেখানে ছাত্রদেরকে ধরা হয়েছে, মারা হচ্ছে, এবং এজ ইট ইজ 2 জন মারা গিয়েছেন, একজনের চোখ তুলে ফেলা হচ্ছে, অসংখ্য ছাত্র আহত। এই গুজবটা যেভাবে ডালপালা মেরেছিল তখন, যদি কোনোভাবে ওই সময় ধানমন্ডিতে একটা লাশ ফেলে দেওয়া যেত, একটা লাশ প্রমাণ করা যেত, বা একটা ছাত্রকে ধরে যদি কারো চোখের ক্ষতি করে দেওয়া যেত, অথবা ক্ষতি ছাড়াই একটা ব্যান্ডেজ বেঁধে যদি ওইখানের মধ্যে লাল রং বা রক্তর মতো মুরগির রক্ত লাগিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু সেদিনের ঢাকা শহর সামাল দেওয়া মুশকিল হতো। কারণ আমার মনে আছে আমরা সকলেই খুব উদ্বিগ্ন ছিলাম, স্কুল কলেজের ছাত্ররা, নিরীহ সাধারণ ছাত্ররা নিরাপদ সড়কের মতো একটা খুবই প্রয়োজনীয় জরুরি বিষয় নিয়ে আন্দোলন করছে, এবং তাদের উপরে কেন নির্যাতন হবে। বাস্তবতা হচ্ছে সেরকম কিছুই ঘটে নাই, কিন্তু জিনিসটাকে ওইভাবে প্রস্তুত করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে অভিনেত্রী নওশাবাকে গ্রেফতার করা হয়েছিল, আমাদের প্রিয় শহীদুল আলম ভাইকে গ্রেফতার করা হয়েছিল দ্রিকের, এবং যদিও তারা কিছুদিন পরেই খুব হাসতে হাসতে খেলতে খেলতে জামিন পেয়ে গিয়েছেন, খুব বেশি কিছু হয় নাই। কিন্তু এই রিহার্সালটা হয়েছিল সে 2018 সালের দুটো রিহার্সাল, একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে চেষ্টা করা, এবং আরেকটা ছিল কোটা আন্দোলনের প্রথম ফেজ, যেখানে এখনকার প্রতিমন্ত্রী ভিপি নূর ওনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেটা আমার কাছে মনে হয় একটা ড্রেস রিহার্সাল ছিল, এবং সেই রিহার্সালের পরবর্তীতে 2024 গিয়ে সেই আন্দোলনটা সফল হয় এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করা যায়। একই ঘটনা গত 2-3 দিন ধরে দেখছি, একই লক্ষণ আমাদের মুরগি মিলন ভাই, আমাদের শিক্ষামন্ত্রী মিলন ভাই, যার নাম ইতিমধ্যে মুরগি মিলন হয়েই যাচ্ছে, তাকে নিয়ে শুরু হয়েছে। দুটো ঘটনার মধ্যে কিন্তু একই ধরনের মিল আছে। আপনি দেখবেন যে খুবই একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা হয়, খুব ভাগ্য ভালো থাকলে একটা ইস্যু পাওয়া যায়, অথবা একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা। যেমন ধরেন এখানে মিলন সাহেব, তার দোষ আছে, তিনি একজন মন্ত্রী হিসাবে বর্তমান যুগের জন্য মিসফিট, অযোগ্য। এ বিষয়ে আমি নিজেও একাধিক ভিডিওতে বলেছি, কিন্তু তিনি একটা প্রাইভেট কনভারসেশনে একজনকে টেলিফোনে বলছেন, এরা তো ফার্মের মুরগির মতো, আজকালকার বাচ্চাদেরকে অনেকেই আদর করে, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে ফার্মের মুরগি, এটা কিন্তু আপনারাও আশেপাশে শুনে থাকবেন। এই নন ইস্যুকে কিন্তু একটা বিরাট ইস্যু করে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে পরীক্ষার মাঝেও এবং এই বৃষ্টি ও রোদের খেলার মধ্যেও খুব জমজমাট আন্দোলন চলছে, এবং আন্দোলনগুলো আজকাল ইংরেজিতে নাম হয় মার্চ টু অমুক জায়গা, মার্চ টু তমুক জায়গা, এবং সেটা শুরু হয়ে গিয়েছে। একইভাবে আপনারা দেখবেন দুটো আন্দোলনের বা এই আন্দোলনগুলোর একটা ছক আছে, স্টেপ বাই স্টেপ আছে। এখানে এখন প্রচুর সেই স্টেপ গুলো ফলো করা হচ্ছে। আমি উদাহরণ দিই। নাম্বার 1, এখানে একটা ইস্যু বা নন ইস্যুকে ইস্যু করা হবে এবং এটা করে একটা বিক্ষোভের ডাক দেওয়া হবে। নাম্বার 2, সাধারণ স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নামানো হচ্ছে। কেন সাধারণ স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নামানো হচ্ছে? 2018 সালে যে বাচ্চারা কোটা আন্দোলনে ছিল, যে বাচ্চারা তখন
আমাদের যের মধ্যে ছিল স্কুল কলেজের যে বাচ্চারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে ছিল, এই বাচ্চারাই কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যায় এবং যখন একটা আন্দোলন তৈরি হয় তাদের যে ট্রেনিংটা এর আগে স্কুল এবং কলেজে দেওয়া হয় সেটা কাজে লাগে, যেটা 2018 সালের বাচ্চাদেরকে কাজে লাগানো যেতে পেরেছে 24 সালে। একই অবস্থা এখন আবার শুরু হয়েছে এবং এইটাও একটা রিহার্সাল চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটার মধ্যে ইনভলভ হচ্ছে না। আপনারা দেখবেন একেবারে কলেজের স্বাভাবিক এইচএসসি পরীক্ষার্থীরা এখানের মধ্যে আন্দোলন করছেন, কিন্তু ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রচুর স্কুলের বাচ্চাদেরকে এখানে দেখা যাচ্ছে যারা বিভিন্ন কলেজের আইডি কার্ড গলায় নিয়ে ঘোরাফেরা করছে এবং আন্দোলনের মধ্যে আছে। এটা হচ্ছে ছকের দ্বিতীয় অংশ। এবং এই আন্দোলনগুলো সাধারণত প্রচুর মেধাবী এবং নিরপেক্ষ ভাই বোনেরা ডাক দিয়ে থাকেন। এটার পিছনে কোনো সাংগঠনিক স্ট্রাকচার থাকে না, কোনো ছাত্র সংগঠন থাকে না, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, কাউকে আপনারা পাবেন না। খুবই নিরপেক্ষ সাধারণত এই ভাইয়েরা ডিবেট ক্লাবে থাকেন, প্রেস ক্লাবে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশনে থাকেন। এটা আগের বারও ঘটেছিল, এইবারও ঘটেছে। এবার যে ঘটেছে তার একটা প্রমাণ দিচ্ছে। আপনারা দেখবেন একজন ছাত্র এই আন্দোলনের প্রথম যারা ডাক দিয়েছেন তাদের একজন, আসুন তার ফেসবুক পোস্টটা দেখে আসি। যার ফেসবুক পোস্টটা দেখলেন তিনি ঢাকা কলেজের ইসলামিক কালচারাল ক্লাব অথবা ইসলামিক কালচারাল ডিবেট ক্লাব এইরকম কোন একটা সংগঠনের ভাইয়া, এবং তিনি এই আন্দোলনটা ডাক দিয়েছেন। কিন্তু তিনি যখন আন্দোলনটা ডাক দেন তিনি সম্ভবত ফেসবুকে ভুলে গেছেন আরেকটা পোস্ট মুছতে, যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জি, আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছেন। উনি আসলে উনি অবশ্য গুপ্ত ভাইয়া না, উনি পরবর্তীতে দেখলাম ফেসবুকে স্বীকার করেছেন যে উনি ছাত্র শিবিরের সাথী পদে আছেন। সাথী বেশ একটা বড় পদ, সাথীর পরে বোধ সদস্য, এটাই তাদের হাইয়েস্ট সেকেন্ড র্যাঙ্কের লিডার উনি। ছাত্র শিবিরে উনি আছেন, ওনারা আন্দোলন শুরু করেছেন। ওকে, সো দেখা গেল এটা হলো স্টেপ 3। তারপরের যে স্টেপটা আসে সেটা হচ্ছে প্রচুর আবেগী সোশ্যাল মিডিয়া পোস্ট আসবে। সেগুলোর মধ্যে মা হারা ছেলে, মেয়ে হারা বাপ, তারপর সন্তান হারা মা, এদের প্রচুর আবেগী থাকবে। অনেক গরিব ছেলে, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছিল, তাদের কি ক্ষতি হচ্ছে, তারা আর মায়ের স্বপ্নটা ভেঙে গেল, এরকম প্রচুর ভিডিও সয়েল আপ হয়ে যায়। এটা আগেও হয়েছে কয়েক স্টেপে, এইবারও দেখবেন একই ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, ছাত্র দলের কয়েকটা নেতা আমাকে নিয়ে যা তা করতেছে, আমাকে ট্রোল করতেছে, আমাকে গালিগালাজ করতেছে, আমাকে থ্রেট করতেছে, স্ল্যাট শেমিং করতেছে, আমাকে সাইবার বুলিং এর এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমার ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে। আমি হচ্ছে ফ্রাস্ট্রেশনে আমি ভিডিওটা পোস্ট করতেছি। যদি এরপর আমার সাথে কিছু হয় বা আমার ফ্যামিলির সাথে কিছু হয়, এটা টোটাল দায়ী হচ্ছে বিএনপি ছাত্র দল। আমি হচ্ছে 2 দিন আগে একটা পোস্ট করছি, যে পোস্টটা আমি আমার ফ্রাস্ট্রেশন শেয়ার করছি যে এই ওয়েদারে কেন যাবো, অনেক খারাপ অবস্থা ছিল, আমি গাড়ি পাইনি, আমি হেঁটে হেঁটে দৌড়ে গেছি, আমি পা পড়ছে, আমার হাঁটু পর্যন্ত পানি ছিল, আমি ভিডিও সব দিয়ে দিব, এগুলো আমি ফ্রাস্ট্রেশন শেয়ার করছি। আমার বলা উচিত হয় নাই, আই এগ্রি, বাট এছাড়া আমি একটা খারাপ পরচেজ করি না, আমি আমার ফ্রাস্ট্রেশন উঠাইছি। কিন্তু এগুলোর কারণে আমাকে ইমেন্স ট্রোল করা হচ্ছে, স্ল্যাট শেমিং করা হচ্ছে, আমাকে বলছে আমার বাসার অ্যাড্রেস খুঁজে বের করে আমাকে এটা করবে সেটা করবে, আমার ফ্যামিলি ধ্বংস করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে, আমাকে রাস্তায় পাইলে এই করবে সে করবে, যা তা বলা হচ্ছে, ইমেন্স ট্রোলিং। এটা গেল চতুর্থ ধাপ। পঞ্চম ধাপে গিয়ে আমাদের সরকারি ছাত্র সংগঠন মাঠে নামে এবং তারা কিছু লিডারশিপ দেখাতে চেষ্টা করে, দেখাতে গিয়ে সবকিছু পাকিয়ে ফেলে, গুলিয়ে ফেলে এবং মাস্তানি দেখায়। স্বভাবতই সরকারি ছাত্র সংগঠনের কাজই হচ্ছে মাস্তানি করা। মাস্তানগুলোই আসলে ছাত্র সংগঠনগুলো আজকাল করে এবং তারা সেগুলো আবার ভিডিও হয়, ক্লিপ হয়। তারপরে পরের ধাপটা শুরু হয়ে যায়। এই ধাপটার পরে আসলে ষষ্ঠ ধাপ হচ্ছে প্রচুর লোক সরবরাহ করা হয়। তারপরে ধর প্রচুর ফেক ইউনিভার্সিটির আইডি, কলেজের আইডি দেওয়া হবে, ঢাকার বাইরে থেকে প্রচুর লোক আনা হবে এবং এদেরকে যখন ইন্টারভিউ করবেন এটা মানে দেখা যাবে তারা বলবে আমি বুয়েটের আর্টস ডিপার্টমেন্টে পড়ি। এটা আমরা এর আগেও দেখেছি যে এক লোক ছাত্রলীগের পক্ষে গিয়েছিল, অবশ্যই গিয়ে এটা বলেছিল, এটা খুব একটা কিংবদন্তি হয়ে গিয়েছে। এই ধরনের প্রচুর লোক এইবারও যদি সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখবেন এই ট্রেন্ডটা শুরু হয়ে গিয়েছে। এবং সপ্তম ধাপে আসবে আমাদের শহীদুল আলম ভাই, আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষক গ্রুপটা, ওই যারা খুবই বাম ঘরানা তারা আসবেন। আমাদের কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট বন্ধু বান্ধব আছেন, তারা আসবেন। শাহবাগে এসে একটা ব্যানারের 2 পাশ ধরবেন এবং মাঝখানে মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, এই গানগুলা গাইবেন। ফান্ড একটু বেশি থাকলে লোক একটু বেশি হবে, আর ফান্ড কম থাকলে কম থাকবে। এবং এখানে নীরব নিশ্চুপ ভাবে আমাদের রেহনুমা আপার মতো লোকজন ব্যানার ধরে টাঙ্গিয়ে আটকে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। এরা খুবই সুশীল, বাংলাদেশের ঢাকা শহরে সুশীল, মানে বাংলাদেশের সুশীল। তাদেরকে দেখবেন, তাদেরকে দেখার পর আমরা যারা মধ্যবিত্ত বাসায় বসে আছে আমরা তখন তারা বাবা কি রে সবাই নেমে গেল এই আন্দোলনে, আমি গেলাম কই, তা আমারও তো খেলতে হবে, তাহলে কি করা যায়, সকালে উঠে চল আমরা নাম, এই পর্যায়ে যাবে। এবং পরবর্তীতে যেটা হবে আমাদের এই ধাপের পরে মিডিল মধ্যবিত্তকে নামিয়ে ফেলার যে সুশীলের চেতনার পরে স্টেপ 8 দূতাবাসে নড়াচড়া শুরু হবে। কিছু অ্যাম্বাসেডারের গাড়ি আসবে যাবে, আমরা দেখবো। তারপরে কি হবে, তারপরে সেনাবাহিনীর দিকে তাকিয়ে আমরা সকালে হে সেনাবাহিনী তুমি আমাদের উদ্ধার করো, স্টেপ 8। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই স্টেপ 8-এ যাবে না, আমরা অষ্টম ধাপে যাব না। তারেক রহমান নিরাপদ আছেন, বিএনপি নিরাপদ আছে, কিন্তু
এটা হচ্ছে একটা রিহার্সাল। 2018 রিহার্সাল যেরকম 24 সালে ছিল, এখন 2026-এ একই রিহার্সাল হচ্ছে, একইভাবে একেবারে কলেজ স্কুলের ছাত্রদেরকে দিয়ে এই রিহার্সালটা চলছে। এটার ফল ভালো হবে না। এখন প্রশ্ন হচ্ছে কারা করছে। স্বাভাবিকভাবে আমি দেখলাম আমাদের সুশীল নিরপেক্ষ সাংবাদিক সমাজ তারা অলরেডি শুরু করে দিচ্ছেন। এটার পিছনে তো আওয়ামী লীগ দায়ী, যা কিছু ঘটে গিন্নি বলেন আওয়ামী লীগ বেটাই দায়ী। আওয়ামী লীগ দায়ী, কিন্তু আমরা একটু আগে দেখলাম আন্দোলনের ডাক দিয়েছেন জামাত শিবির। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এই আন্দোলনটা আবার করছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে কোনো একটা ফর্মুলা যদি কাজ করে, যতক্ষণ পর্যন্ত না এটা নষ্ট হয়, এটা বারবার রিপিট হয়। আপনি যদি একটা ব্যবসা একটা পদ্ধতিতে পরিচালনা করে লাভ করেন, বারবার কিন্তু এইভাবে করতে চেষ্টা করবেন। ফেসবুকে একটা 10টা আইটেম বিক্রি করতে গেছেন, একটা আইটেম খুব ভালো বিক্রি হয়, আপনি কিন্তু বারবার ওই আইটেমটা বিক্রি করতে যাবেন। একই ঘটনা সব জায়গায় ঘটে। মানে আমরা যে বিজনেস স্কেলিং এর কথাটা বলি ব্যবসা প্রশাসনে বা মার্কেটিং এ, সেই জায়গাগুলো আসলে তৈরি হয় যেটা সাকসেসফুল সেটাকে করা। ইভেন আপনারা যারা ইউটিউব দেখেন, আপনি দেখবেন যে টপিকটা খুব ভালো চলে, বারবার এইটাতে কন্টেন্ট হয়। আমার সহ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমার কলিগ ইউটিউবে, আপনারা দেখবেন গত 5-7 দিন ধরে ডেইলি একটা করে শেখ হাসিনা ফিরছে বলছে। কারণ শেখ হাসিনা ফিরছে, এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফোকাস। সবাই এই ভিডিওগুলো দেখতে চায়। প্রথমটা যেহেতু অনেক ভালো ভিউ পেয়েছে, গত 5-7 দিন ধরে এটা টানা চলছে। তো জামাত শিবির দেখেছে যে এই ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে ভালো ফর্মুলা। কারণ হচ্ছে তাদের দলীয় ব্যানারের মাধ্যমে, তাদের সিস্টেমের মধ্য দিয়ে এই আন্দোলন কোনোটাই সফল করা সম্ভব না। ঢাকা শহরে এগুলো চলে না। সুতরাং তারা তাদের সেই যে সম্প্রতি 24 সালে যে আন্দোলনের ছক এবং ফর্মুলার মাধ্যমে তারা সাকসেসফুল হয়েছিল, এবং যেহেতু একেবারে টাটকা স্মৃতি, টাটকা ম্যানেজমেন্ট, সেটাকে দিয়ে তারা, আমার মনে হচ্ছে, পরবর্তী ব্যাচ রেডি করা হচ্ছে। এবং আজকে এই ফার্মের মুরগি বলার মতো একটা টেলিফোন কনভারসেশনের তুচ্ছ ঘটনা নিয়ে 3 দিন ধরে আন্দোলন চলছে, এবং আরো 2-1 দিন এটা চলবে। চলার মাধ্যমে এখান থেকে কিছু লিডার ক্রিয়েট হবে, এদেরকে লক্ষ্য করা হবে, এদেরকে ট্রেনিং দিয়ে পরবর্তীতে আনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভাই তাদের এত মাথা ব্যথা কেন? আওয়ামী লীগ এটা ফেসিবাদ ছিল, আওয়ামী লীগ এটা স্বৈরাচার ছিল, খারাপ দল ছিল, তার বিরুদ্ধে ছিল। বিএনপি তো ভালো, তারেক রহমান ভাই কত ভালো, সুন্দর করে গাড়ি চালান, 150 টাকার ভাত খান, তার বিরুদ্ধে কেন জামাত শিবির যাবে? ইনফ্যাক্ট জামাত এবং বিএনপি তো তারা রুমিন ফারহানার ভাষায় একই মায়ের পেটের 2 ভাই। তো মায়ের পেটের 2 ভাই যারা গত 20 বছর, যদি ভাই নাও হয়, 20 বছর তো একই ছাদের নিচে সংসার করেছে। সো সরি, কথাটা বোধহয় অন্যদিকে চলে গেল। যাই হোক, ওইসব বাজে কথা শুনেন না। তাহলে তারা কেন আন্দোলনে বিএনপিকে মানে বিএনপির বিরুদ্ধে এই কাঠি নাড়ছে এবং লং টার্ম প্ল্যান করছে? এটার মূল কারণটা হচ্ছে আওয়ামী লীগ যদি রাজনীতিতে সহসা না ফিরতে পারে কয়েক বছরের মধ্যে, বিএনপি হচ্ছে একমাত্র নাকে মাল চাপা দিয়ে ভোট দেওয়ার দল। এবং বিএনপিকে যদি একই ধারায় ধরাশায়ী করে ফেলা হয়, তাহলে ছাগলের 3য় বাচ্চার দুধ খাওয়ার সুযোগ হয়। আমরা জানি যে ছাগলের 3টা বাচ্চা থাকে, যেহেতু ছাগলের বাট দুটো বাচ্চা দুধ খায় এবং 3য় বাচ্চাটা লাফায়। এখন একটা 3য় বাচ্চা লাফাচ্ছে। যারা এইবার ভেবেছিল দুধ খাবে, কিন্তু সচেতন বাঙালিরা তাদেরকে দুধ খেতে দেয় নাই। কিন্তু যে 2টা ছাগলের হৃষ্টপুষ্ট বাচ্চা দুধ খাচ্ছিল, এর মধ্যে আওয়ামী লীগকে আউট করে দেওয়ার একটা সিস্টেমে ফেলে দেওয়া গেছে। বিএনপিকে যদি ফেলে দেওয়া হয়, এবং বিএনপি কে ফেলে দেওয়া বোধহয় আরো সহজ, বিএনপির দুর্বলতা আরো বেশি, এবং সেটা যদি ফেলে দেওয়া হয়, তাহলে ছাগলের 3য় বাচ্চাটা দুধ খাওয়ার সুযোগ পায়। সুতরাং এখন এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলনটা চলছে, এটাকে শুধুমাত্র সাধারণ আন্দোলন হিসেবে দেখার সুযোগ নাই। আমি জানি এটা শোনার সাথে সাথে কয়েক হাজার লোক আমার কমেন্টে গালাগালি করবেন, বকা দিবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন? 18 সালে আমরা এই ধরনের ইঙ্গিত দিয়েছিলাম, 24 সালে ইঙ্গিত দিয়েছিলাম, এবং আপনারা অনেকেই দেখবেন যে অনেক বোকা তোতা, মানে ডাম প্যারট, বোকা তোতা বললেই তো বুঝতেছেন। পরে মাথা চুলকে বলে, আগে বুঝি নাই, আমরা প্রতারিত হয়েছি। সুতরাং আরেকবার বললাম, আরেকবার গালি খাবো। গরিবের কথা বাসি হলে ফলবে হয়তো। মুশকিলটা হচ্ছে এমন গরিব হয়েছি, মানে গরিব হইতে হইতে আর এটার কোনো উপায় নাই আর কি। কথাও বাসি হতে হতে ফলতেই থাকে। দেখা যাক ফলে কিনা। না, আমরা আশা করি না ফলুক। আমরা চাই না যে যারা বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান বলে যে ধান খেয়ে যায়, এইসব ঘুঘুরা যেন আরেকবার সে ধান খাওয়ার সুযোগ না পায়। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের মধ্যে 2টি ধারা কাজ করছে। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে, তিনি কি নিজে আসবেন নাকি ভারত সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিবেন, শেখ হাসিনা ফিরে আসার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এ নিয়ে গত কয়েকদিনে সরকারের শীর্ষ একাধিক ব্যক্তি কয়েক ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 3 দিনের মধ্যে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। আবার ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দেশটি বলছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলমান আছে। আর শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে, সেটি হলো তিনি ভারতে আছেন অতিথি হয়ে, তার ইচ্ছে অনুযায়ী ভারতে থাকবেন। তবে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার প্রত্যর্পণ উদ্যোগ, সরকারের শীর্ষ মহলের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি ও রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক আলোচনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। ভারতের সাথে আলোচনা ছাড়া যে শেখ হাসিনার ফেরার বিষয়টি চূড়ান্ত হবে না, সেটার ইঙ্গিত মিলেছে সরকারের 2 শীর্ষ ব্যক্তির কথায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে শুধু ভারতই নয়, এই আলোচনায় পশ্চিমা 2টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। এই আলোচনায় 2টি বিষয় শুরু হওয়া হলেই সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের ধরন আবারও পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। 10 জুলাই প্রথমবারের মতো শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে ফেরার সময় উল্লেখ করেছিলেন। যদিও তিনি সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি, তবে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়ায় লড়বেন। তার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সরকারের শীর্ষ মহলের 5 জন ব্যক্তি প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন। সরকার অবস্থান কি তা জানিয়েছেন। এরা হলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদের গত কয়েকদিনের কথাগুলো পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এদের এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন। প্রথমে দেখা যাক আইসিটির চিফ প্রসিকিউটর কি বলেছেন। তিনি গত 10 দিনের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম, গত 5 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তিনি সেদিন বলেছিলেন শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবেলা করা। 8 জুলাই বিবিসি বাংলায় প্রকাশিত খবরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে, অথবা তিনি নিজেও আসতে পারেন। বিবিসি বাংলা বলছে চিফ প্রসিকিউটর তাদেরকে এটাও বলেছেন যে কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে আইনিভাবে অভিযোগ মোকাবেলা করতে পারেন। দর্শক, 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে 2 দফায় চিফ প্রসিকিউটর বলেছিলেন শেখ হাসিনা নিজ থেকে ফিরতে পারবেন, কিন্তু এর 3 দিনের মধ্যে চিফ প্রসিকিউটর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন উল্টো কথা। তিনি আগের অবস্থান থেকে সরে এসে 12 জুলাই বলেছেন শেখ হাসিনার নিজ থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে ফিরতে হবে বন্দি বিনিময় বা ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায়। আর তিনি ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তার একদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন ডিসেম্বর জানুয়ারি নয়, শেখ হাসিনাকে তারা কালকেই চান। এবার দেখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি বলেছিলেন। 9 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন ফেরা নিয়ে শেখ হাসিনা কি বলছেন তা প্রাসঙ্গিক নয়, বরং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা তার সরকার চালিয়ে যাচ্ছে। কিন্তু মাত্র 4 দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুর বদলাতে দেখা গেছে। 13 জুলাই তিনি বলেছেন শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই দিন দাবি করেছেন যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। যেভাবে যার কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রথমে চিফ প্রসিকিউটর এবং পরে বিএনপি সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার যেখানে ইচ্ছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। অথচ তার একদিনের মধ্যে সরকার 2 মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন একেবারেই ভিন্ন কথা। 14 জুলাই বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। পরদিন মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একই ধরনের কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুর মিলিয়ে 14 জুলাই আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা মূলত দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হবে। এবার দেখি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান কি বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন শেখ হাসিনা নিজে থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, সেখানে জাহিদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 14 জুলাই শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার আসার ব্যাপারে তারা যেহেতু চেষ্টা করছেন, সে কারণে উনি যদি আসেন ওয়েলকাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টাও করছেন বলে তিনি জানিয়েছেন। ডক্টর জাহিদের এই কথার অর্থ হলো শেখ হাসিনা আসুক সেটা সরকার চায়, পাশাপাশি সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তিনি দাবি করেছেন সরকার শুরু থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তিনি যদি দেশে আসেন সরকার তাকে স্বাগত জানাবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সরকারের লক্ষ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। জাহিদুর রহমান, শামা ওবায়দ, এমনকি চিফ প্রসিকিউটরের প্রথম দিকের বক্তব্য থেকে পরিষ্কার শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসতে পারেন এবং সরকার তাকে স্বাগত জানাবে। অথচ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলছেন একেবারে উল্টো কথা। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এই আলোচনা এখন যে পর্যায়ে আছে সেটির মূলত দুটো বিষয় আটকে আছে। একটি হলো তিনি কোন প্রক্রিয়া ফিরবেন এবং ফেরার পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই দুটো ক্ষেত্রে আলোচনার সফলতা নির্ভর করছে ভারতের সাথে সমঝোতার উপর। সেটার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা থেকে। জাহিদুর রহমান 14 জুলাইয়ের সংবাদ সম্মেলনে বেশিরভাগ মন্তব্যই করেছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। বিডি নিউজ 24-এ তার বক্তব্যের অনেকখানি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহিদুর রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে বলেছেন, উনি আসলে কিভাবে আসবেন প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে। তিনি জানেন না শেখ হাসিনা কিভাবে কি করবেন। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতকে ইঙ্গিত করে জাহিদুর রহমান বলেছেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানে। উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। ওটা প্রক্রিয়া, পদ্ধতিগত ব্যাপার, আটকে থাকবে না। দর্শক খেয়াল করে দেখুন, শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা বা বোঝাপড়ার বিষয়টির দিকে পরিষ্কার ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসেন ফাইন, উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই নন, সরকারের শীর্ষ মহলের আরো অনেকে বলেছেন বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ গত 13 জুলাই সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান আছে। ভারতের সঙ্গে তাদের যে চলমান কথাবার্তার ডায়ালগ হয় তখন সব সময় এই সাবজেক্ট থাকে আলোচনায়, এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। 12 জুলাই আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় শুধু ভারত নয়, দুটো শক্তিশালী পশ্চিমা দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। বাংলাদেশ সরকার একটি পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এরই মধ্যে বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত করা হয়েছে এবং তাকে জেলে যেতে হয়নি, এমন নজির থাকায় ব্যাক ফুটে আছে সরকারের পক্ষটি। সে কারণে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। 14 জুলাই ভারতের নয়াদিল্লিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাবের কথা জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি
এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বরং তিনি কথা বলেছেন প্রত্যর্পণ নিয়ে। তিনি বলেছেন যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়ে, আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে 2024 সালের আগস্টের পর থেকে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে এ বিষয়ে ভারতের তরফে হ্যাঁ না কোনো জবাব আসেনি। সবশেষ গত এপ্রিলে নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে তা আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করা হবে। এবারও সবশেষ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সেই আইনি পন্থার কথাই শোনালেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগে জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত সরকার কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। এমন ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে বাংলাদেশ সরকারের জন্য জটিল হয়ে গেছে, কারণ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। সরকারি একটি পক্ষ বলছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহাল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।